আসসালামু আলাইকুম, আমি জোবাইদা আক্তার, সিনিয়র নার্সিং এডুকেটর ফ্রম গ্লোবাল নার্সিং 360। তোমরা যারা বিএসসি নার্সিং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছো, এখন থেকে প্রতি রবিবার তোমাদের সাথে আমি হেলথ অ্যাসেসমেন্ট সাবজেক্টটি নিয়ে আলোচনা করব। হেলথ অ্যাসেসমেন্ট সাবজেক্টটি যেহেতু ফান্ডামেন্টালসের একটি পার্ট, সো এখানে প্র্যাকটিক্যাল বেসড টপিক এবং থিওরিটিক্যাল বেসড টপিক দুটোই থাকবে, কিন্তু প্র্যাকটিক্যাল বেসড টপিক বেশি থাকবে। তাই তোমাদের সাথে আমি প্র্যাকটিক্যাল বেসড টপিক এবং থিওরিটিক্যাল বেসড টপিক দুটোই আলোচনা করব, এবং প্র্যাকটিক্যাল বেসড টপিকের মধ্যে আমি চেষ্টা করব তোমাদের সাথে ইনস্ট্রুমেন্ট দিয়ে বুঝিয়ে দেওয়ার। তোমাদের এই সাবজেক্টটি নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই এবং ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আশা করি তোমরা সব সমস্যার সমাধান পেয়ে যাবে। তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা সমস্যা থাকে, তোমরা গ্লোবাল নার্সিং 360 ইনবক্সে নক দিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে চলো আজ দেরি না করে স্লাইডে চলে যাই। তাহলে হেলথ অ্যাসেসমেন্ট কি আজকে আমরা সেটা জানবো। হেলথ অ্যাসেসমেন্ট হচ্ছে একটা সিস্টেমেটিক এবং হচ্ছে একটা কালেকশন কন্টিনিউয়াস প্রসেস। কারণ ইভেন হেলথ সেক্টরের একটা ইম্পর্টেন্ট টুল, কারণ এর মাধ্যমে আমরা একটা পেশেন্ট বা ক্লায়েন্টের বর্তমান স্বাস্থ্যের কী অবস্থা এবং তার সাথে সম্ভাব্য কতটুকু সমস্যা হতে পারে সেই বিষয়ে আমরা আইডেন্টিফাই করে থাকি। আর এটা তখনই সম্ভব যখন হচ্ছে আমরা পেশেন্ট বা ক্লায়েন্ট থেকে কিছু ইনফরমেশন বা তথ্য নিব, সেটার উপর বেসিস করেই কিন্তু আমরা পরবর্তীতে তার সমস্যাটা নির্ধারণ করি এবং তার সম্ভাব্য যে একটা কেয়ার প্ল্যান থাকবে, নার্সিং কেয়ার প্ল্যান থাকবে, সেটা তৈরি করে থাকি। তাই সেজন্য হেলথ অ্যাসেসমেন্ট আমাদের হেলথ সেক্টরে বা পেশেন্টের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টুল হিসাবে কাজ করবে। আচ্ছা, এবার আসছি ইন্ট্রোডাকশন। এখানে বলা হয়েছে হেলথ অ্যাসেসমেন্ট ইজ এ রেগুলার অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস। যেহেতু হেলথ অ্যাসেসমেন্ট হচ্ছে একটা স্বাস্থ্যগত মূল্যায়ন, অর্থাৎ স্বাস্থ্যগত যে মূল্যায়নটা সেটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। ইভেন দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট টুল টু ডিটারমাইন দ্য হেলথ স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। এটা একটা ইম্পর্টেন্ট টুল বলা হয়েছে, কারণ ইম্পর্টেন্ট টুল বা জিনিস বা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টও বলা যেতে পারে, যেটার মাধ্যমে আমরা কি করি, পেশেন্টদের বা ক্লায়েন্টের যে বর্তমান এবং সম্ভাব্য যেই হেলথের কন্ডিশন থাকবে সেটাকে আইডেন্টিফাই করে থাকি। তাই বলা হয়েছে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট টুল টু ডিটারমাইন দ্য হেলথ স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেকের স্বাস্থ্য নির্ধারণ করার একটা গুরুত্বপূর্ণ টুল হিসাবে কাজ করে হেলথ অ্যাসেসমেন্ট। তারপর বলা হয়েছে ইট কনসিস্ট অফ সিস্টেমেটিক অ্যান্ড অর্ডারলি কালেকশন অফ ইনফরমেশন। সিস্টেমেটিক এবং অর্ডারলি কালেকশন অফ ইনফরমেশন কেন বলা হয়েছে? কারণ একটা পেশেন্ট বা একটা ক্লায়েন্ট যখন কোনো সমস্যা নিয়ে আসে, আমরা তখন কিন্তু শুধুমাত্র তার নাম বয়স জিজ্ঞেস করি, শেষ করি না। তা সে যেই সমস্যাটা নিয়ে আসছে, অতীতে সেই সমস্যাটা ছিল কিনা, তার পরিবারে কোনো ধরনের সেই সমস্যাটা ছিল কিনা, অর্থাৎ তার চিফ কমপ্লেন থেকে শুরু করে প্রেজেন্ট হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, অর্থাৎ অতীতে কী কী রোগ ছিল তার, ইভেন তার যে ইমিউনাইজেশন হিস্ট্রি থেকে শুরু করে সব ধরনের তথ্যই কিন্তু আমরা এই হেলথ অ্যাসেসমেন্টের মাধ্যমে প্রক্রিয়াটা সম্পূর্ণ করে থাকি। তাই বলা হয়েছে ইট কনসিস্ট অফ সিস্টেমেটিক অ্যান্ড অর্ডারলি কালেকশন অফ ইনফরমেশন পার্টেনিং টু অ্যান্ড অ্যাবাউট দ্য হেলথ স্ট্যাটাস অফ ক্লায়েন্ট, অর্থাৎ এর মাধ্যমে আমরা ক্লায়েন্টের একদম নিকটবর্তী স্থান বা দ্বার প্রান্তে আমরা পৌঁছে থাকি। তারপর বলা হয়েছে অ্যাসেসমেন্ট ইনক্লুড সাবজেক্টিভ ডাটা অ্যান্ড অবজেক্টিভ ডাটা। আচ্ছা, এখন আসছে সাবজেক্টিভ ডাটা এবং অবজেক্টিভ ডাটাটা কি। সাবজেক্টিভ ডাটাটা হচ্ছে যখন আমরা একটা ক্লায়েন্ট বা পেশেন্ট আসে, তার কাছ থেকে আমরা যে ধরনের মৌখিক হিস্ট্রিগুলো নেই, যেমন ধরেন তার নাম কি, বয়স কি, বা পেশেন্ট আমাদেরকে কমপ্লেন করলো যে হচ্ছে আমার পেটে ব্যথা, মাথা ব্যথা, তো পেশেন্ট বা পেশেন্টের অ্যাটেন্ডেন্স থেকে কোনো ধরনের এক্সামিনেশন ছাড়া বা ইনভেস্টিগেশন ছাড়া আমরা যেই ধরনের তথ্যগুলো নিয়ে থাকি সেগুলোকে বলা হয় সাবজেক্টিভ ডাটা। অ্যান্ড অবজেক্টিভ ডাটা হচ্ছে যেই ধরনের তথ্যগুলো নেওয়ার জন্য আমাদের তাদেরকে এক্সামিনেশনের প্রয়োজন হয় বা হচ্ছে ক্লিনিক্যালি ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, সেই ধরনের ডাটাগুলোকে বলা হয় হচ্ছে অবজেক্টিভ ডাটা। যেমন পেশেন্ট আমাকে কমপ্লেন করলো যে হচ্ছে আমার জ্বর লাগছে, তখন আমি তার টেম্পারেচারটা চেক করে নিলাম থার্মোমিটারের মাধ্যমে। এই থার্মোমিটারের মাধ্যমে এই যে আমি একটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে তার হচ্ছে টেম্পারেচারটাকে মেজার করছি, সেই ধরনের ডাটাগুলোকে বলা হবে এখানে অবজেক্টিভ ডাটা। তাহলে বুঝতে পেরেছো যে হেলথ অ্যাসেসমেন্টটা কি। হেলথ অ্যাসেসমেন্ট বা স্বাস্থ্যগত মূল্যায়ন আমরা যেটাই বলি সেটা হচ্ছে এক ধরনের কন্টিনিউয়াস প্রসেস বা সিস্টেমেটিক কালেকশন অফ ডাটা,
যেটার উপর বেসিস করেই আমরা একটা পেশেন্টকে কী করব, পেশেন্টকে সমস্যাটা আইডেন্টিফাই করে তাকে আমরা একটা নির্দিষ্ট কেয়ার প্ল্যান দিব। এখানে আমি স্পেসিফিকভাবে ডিফাইন করে দিয়েছি। এখানে বলা হয়েছে হেলথ অ্যাসেসমেন্ট ইজ এ সিস্টেমেটিক প্রসেসিং অফ কালেক্টিং, অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রেটিং ডাটা টু ডিটারমাইন অ্যান ইন্ডিভিজুয়ালস হেলথ স্ট্যাটাস। অর্থাৎ হেলথ অ্যাসেসমেন্ট হচ্ছে এক ধরনের সিস্টেমেটিক বা হচ্ছে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। কারণ একটা পেশেন্ট আসলে আমরা তাকে আগে ট্রিটমেন্ট দিয়ে শুরু করি না, আগে তার সমস্যা কী, তার কী কী কমপ্লেন ছিল পূর্বে, সেই সমস্যাগুলো অর্থাৎ ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা হচ্ছে তার থেকে তথ্য নিই। তারপর সেগুলোকে আমরা একটা জাস্টিফাই করি বা বিশ্লেষণ করি, তার হেলথ স্ট্যাটাস বা হচ্ছে তার কি বর্তমান যে স্বাস্থ্য কন্ডিশন থাকবে, অবস্থা থাকবে, সেটার উপর ভিত্তি করি। তারপর বলা হচ্ছে আইডেন্টিফাই হেলথ প্রবলেমস, তার সমস্যার উপর, তার তথ্য নেওয়ার উপর ভিত্তি করে আমরা কি করতে পারবো, জাজ করতে পারবো যে আসলে তার সমস্যাটা কোন দিকে গিয়েছে। অ্যান্ড ডেভেলপ এ প্ল্যান টু অ্যাড্রেস দোজ প্রবলেমস, অর্থাৎ তার সমস্যার উপর ভিত্তি করে পরবর্তীতে তাকে কীভাবে কেয়ার প্ল্যান দিব আমরা, তার কেয়ারটা কীরূপ হবে সেটা আমরা কি করি, অ্যাড্রেস করি বা হচ্ছে নির্ধারণ করে থাকি। তাহলে হেলথ অ্যাসেসমেন্ট হচ্ছে এক ধরনের প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, যেটার মাধ্যমে আমরা কি করি, নিয়মতান্ত্রিক একটি প্রক্রিয়া, যেটার মাধ্যমে আমরা হচ্ছে পেশেন্টের থেকে যে তথ্যগুলো নেই সেগুলোকে সংগ্রহ করে তারপর আমরা হচ্ছে সেগুলোকে অ্যানালাইজ করি বা বিশ্লেষণ করি তার সমস্যার তার বর্তমান স্বাস্থ্য কন্ডিশনের উপর ভিত্তি করে। ইভেন তার সমস্যার তার থেকে আমরা যে তথ্যগুলো নিব সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা পরবর্তীতে তাকে কেয়ার প্ল্যান দিয়ে থাকি। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি এই হেলথ অ্যাসেসমেন্টের কী সিগনিফিক্যান্স বা গুরুত্ব কতটুকু ক্লিনিক্যাল সেক্টরে। এটার মাধ্যমে যেহেতু আমরা পেশেন্ট থেকে কী নিতে পারি, সব ধরনের তথ্যগুলো কালেক্ট করতে পারি, তারপর তার প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারি, তার উপর বেসিস করে আমি আমার যে ডায়াগনোসিস অর্থাৎ রোগটাকে সেটা নির্ণয় করতে পারি। তাই ক্লিনিক্যাল সেক্টরে হেলথ অ্যাসেসমেন্টের গুরুত্ব হচ্ছে অনেক বেশি। প্রথমে বলা হয়েছে টু গেদার ইনফরমেশন রিগার্ডিং ক্লায়েন্টস হেলথ, অর্থাৎ পেশেন্টের সম্পর্কে যে তথ্যগুলো নেওয়ার সেটা একমাত্র হেলথ অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে আমরা সম্পন্ন করে থাকি। তাই এটার গুরুত্ব অনেক অপরিসীম, কারণ পেশেন্ট তথ্য না দিলে পরবর্তীতে তার উপর আমরা কোনো ধরনের ট্রিটমেন্ট বা কেয়ার প্ল্যান তৈরি করতে পারবো না। তারপর বলা হচ্ছে টু আইডেন্টিফাই হেলথ প্রবলেমস, অর্থাৎ পেশেন্টের থেকে তথ্য নেওয়ার উপর ভিত্তি করে কিন্তু আমরা তার সমস্যাটা নির্ধারণ করে থাকি। যেমন ধরেন কোনো এক পেশেন্ট আসলো, এসে বললো যে হচ্ছে আমার অনেক দিন ধরে মাথা ব্যথা, জ্বর, সর্দি কাশি। তারপর হচ্ছে তখন আমরা কি করি, তারই সমস্যাটা শোনার পরে আমরা হয়তো বা টেম্পারেচার থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা চেক করি। তো যখন আমরা দেখি সত্যি সত্যি পেশেন্টের কি জ্বর আছে বা টেম্পারেচার হাই টেম্পারেচার রাইজ করতেছে, তখন আমরা সেটার উপর ভিত্তি করেই কিন্তু তার সমস্যাটা কি করব, আইডেন্টিফাই করতে পারি। তো এই জন্যই বলা হচ্ছে টু আইডেন্টিফাই দ্য হেলথ প্রবলেম। শুধু পেশেন্টের তথ্য নয়, যেহেতু এখানে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন বা হচ্ছে আমরা কি ক্লিনিক্যাল এক্সামিনেশনও করে থাকি, সেক্ষেত্রে এটার মাধ্যমে পেশেন্টের যে প্রবলেমগুলো থাকবে সেটাকে আইডেন্টিফাই করা যাবে। তারপর টু ইনহ্যান্স ইনভেস্টিগেশন অফ নার্সিং প্রবলেম, আর এর মাধ্যমে আমাদের নার্সিংয়ে যদি কোনো ধরনের গ্যাপ থাকে, এই ধরনের ইনভেস্টিগেশনগুলো হচ্ছে করার মাধ্যমে আমাদের নার্সিংয়ের যদি কোনো ধরনের সমস্যা থাকে, গ্যাপ থাকে, সেটা আরও কী করতে পারবো, কীভাবে সলভ করা যায় সেটা পরিসর আরও বৃদ্ধি করতে পারবো। তারপর টু ফ্রেম নার্সিং ডায়াগনোসিস যেহেতু আমাদের নার্সিংয়ে 5টি প্রসেসের মধ্যে একটি পয়েন্ট হচ্ছে নার্সিং ডায়াগনোসিস, আর ডায়াগনোসিস মানে হচ্ছে নির্ধারণ করা। তাই আমরা আমাদের নার্সিংয়ে যে ডায়াগনোসিস প্রক্রিয়াটি আছে সেই অ্যাসেসমেন্টের পরবর্তী প্রক্রিয়াটি আমরা সম্পূর্ণ করতে পারি। তারপর বলা হচ্ছে টু আইডেন্টিফাই ক্লায়েন্টস স্ট্রেংথ, এর মাধ্যমে ক্লায়েন্টস হিস্ট্রি দেওয়ার মাধ্যমে আমরা তার ক্লায়েন্টসের যে একটা স্ট্রেংথ থাকবে বা হচ্ছে একটা কি সাহসিকতা থাকবে সেটাকে হচ্ছে বা কোনো ধরনের সমস্যা থাকবে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। টু আইডেন্টিফাই নিড ফর হেলথ টিচিং, অর্থাৎ পেশেন্টকে কোনো ধরনের যদি স্বাস্থ্য সম্পর্কিত কোনো অ্যাডভাইস দিতে হয় সেটাও আমরা কী করতে পারবো, পেশেন্ট বা ক্লায়েন্টকে দিতে পারবো। তারপর টু প্রোভাইড ডাটা ফর দ্য ডায়াগনস্টিক ফেজ, অর্থাৎ ফার্দার তার আরও কী কী ডায়াগনস্টিক করা প্রয়োজন রয়েছে বা ইনভেস্টিগেশন করা প্রয়োজন রয়েছে, পেশেন্টের তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে আমরা সেই ধরনের ডায়াগনস্টিক ফেজে যাই। যেমন পেশেন্ট কমপ্লেন করলো যে হচ্ছে আমার জ্বর, সাথে হচ্ছে আমার শরীরে রেশ দেখা যাচ্ছে বা আমার কি জয়েন্টে ব্যথা, তো এই ধরনের সমস্যাগুলো যখন আমাদেরকে পেশেন্ট বলে বা তখন আমরা কি সাসপেক্ট করতে পারি, হয়তো তার যেহেতু র্যাশ
তারপর হচ্ছে জয়েন্টে ব্যথা, এটা হয়তো বা ডেঙ্গুর দিকে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করি, পরবর্তী যে ডায়াগনস্টিক ফেজ সেই ফেজটার দিকে আমরা যেতে পারি। বা ধরেন পেশেন্ট কোনো ধরনের কমপ্লেনই করলো না, শুধুমাত্র তার 3-4 দিন ধরে জ্বর আছে, তখন আমরা কোনটা আইডেন্টিফাই করবো, তার কি আসলে ডেঙ্গুর জন্য জ্বর আসছে নাকি হচ্ছে তার ম্যালেরিয়ার জন্য জ্বর আসছে। তখন দেখা যায় যে আমরা সেই ধরনের ডায়াগনোসিসগুলো করে নিই। তারপর বলা হয়েছে টু প্রমোট হেলদি এনভায়রনমেন্ট, মিনিমাইজ পোর হেলথ আউটকামস অ্যান্ড রিডিউস হেলথ ইনইকুইটিস। অর্থাৎ এই পেশেন্টের স্বাস্থ্যগত মূল্যায়নের মাধ্যমে আমরা পেশেন্টকে কোন ধরনের এনভায়রনমেন্টে সে ছিল, আসলে তার এনভায়রনমেন্টটা ভালো কিনা, সে যে এনভায়রনমেন্ট থেকে এসেছে অর্থাৎ সে যে কন্ডিশনে সে বসবাস করে বা থাকে সেটা তার স্বাস্থ্যের উপর কোনো ঝুঁকি ফেলতেছে কিনা, সেটাকে আরও কীভাবে হেলদি করা যাবে, কীভাবে তার জন্য ভালো হবে, সেই ধরনের প্রমোটটা আমরা বা সে ডেভেলপ করতে পারি। তারপর মিনিমাইজ পোর হেলথ আউটকামস, আর একটা হেলদি এনভায়রনমেন্টই কিন্তু পারে যে আমাদের স্বাস্থ্যের ঝুঁকিগুলো কমাতে। তাই পোর যে হেলথ আউটকামস বা ঝুঁকি থাকবে সেটাকে আমরা রিডিউস করতে পারবো। এবং রিডিউস হেলথ ইনইকুইটিস, অর্থাৎ কোনো স্বাস্থ্যগত কোনো অসামঞ্জস্যতা যদি থাকে সেটাকে আমরা মিনিমাইজ করতে পারবো। তারপর বলা আছে টু ডিটেক্ট ডিজিজ আর্লি ইন পিপল দ্যাট মে লুক অ্যান্ড ফিল ওয়েল, অর্থাৎ যে ধরনের সমস্যাগুলো আর্লি আইডেন্টিফাই করা যাবে ওগুলোকে আমরা খুব দ্রুত নির্ধারণ করার মাধ্যমে পেশেন্টকে একটা কমফোর্ট ফিল করার জন্য সাপোর্ট দিতে পারবো। তারপর আসছি কোন কোন পারপাসে আসলে আমরা হেলথ অ্যাসেসমেন্টটা প্রক্রিয়াটা সম্পূর্ণ করে থাকি। প্রথম পয়েন্ট হতেই পারে যে আমরা যেহেতু হেলথ অ্যাসেসমেন্টের মাধ্যমে পেশেন্টের থেকে তথ্য নেই, তাহলে পেশেন্টের থেকে ডাটা কালেকশন করা আমাদের একটা পারপাস। তারপর তার ডিজিজটা কোন ধরনের ডিজিজ বা হচ্ছে তার বর্তমান সমস্যাটা কি সেগুলোকে আইডেন্টিফাই করা একটা পারপাস হতে পারে। কি কারণে রোগটা, সেই কারণটাকে বা কজটাকে ডিটারমাইন করা বা নির্ধারণ করাটাও একটা আমার কী হতে পারে, পারপাস হতে পারে। প্রথমে বলা হয়েছে টু কালেক্ট ডাটা অ্যাবাউট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অফ ক্লায়েন্ট, কারণ পেশেন্টের থেকে যখন আমরা তথ্য নিই তার শারীরিক, মানসিক সব ধরনের তথ্যই কিন্তু আমরা তার থেকে নিয়ে থাকি। তাই পেশেন্টের শারীরিক, মানসিক এবং সামাজিক সব ধরনের তথ্য কালেক্ট করা হেলথ অ্যাসেসমেন্টের একটা উদ্দেশ্য। টু গেট ক্লিয়ার পিকচার অফ দ্য ক্লায়েন্টস হেলথ স্ট্যাটাস অ্যান্ড হেলথ রিলেটেড প্রবলেমস, অর্থাৎ পেশেন্টের স্বাস্থ্যের যে অবস্থা, স্বাস্থ্যগত যে অবস্থাটা থাকবে সেটা সম্পর্কে একটা ক্লিয়ার পিকচার, মানে হচ্ছে একটা পরিষ্কার একটা ওভারভিউ, অর্থাৎ তার সমস্যাটা ক্লিয়ার একটা সমস্যা যেন আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটা উদ্দেশ্য। আইডেন্টিফাই করাটাও হচ্ছে হেলথ অ্যাসেসমেন্টের একটা পারপাস। এবং তার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত আরও কী কী সমস্যা আছে সেটা আইডেন্টিফাই করাটাও হেলথ অ্যাসেসমেন্টের একটি পারপাস। টু ডিটারমাইন দ্য কজ অফ ডিজিজ, তার রোগের কারণটাকে নির্ণয় করা বা নির্ধারণ করাটাও হেলথ অ্যাসেসমেন্টের পারপাস। টু ডিটারমাইন দ্য নেচার অ্যান্ড ট্রিটমেন্ট রিকোয়ার্ড ফর ক্লায়েন্ট, অর্থাৎ সে যেই সমস্যাটা নিয়ে আসছে সেই রোগের ধরনটি কেমন এবং তার জন্য কোন ধরনের ট্রিটমেন্ট দিতে হবে সেটাও একটু হচ্ছে হেলথ অ্যাসেসমেন্টের পারপাস। টু কালেক্ট ডাটা সিস্টেমেটিক্যালি, অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবে তার তথ্য নেওয়াটাও হচ্ছে হেলথ অ্যাসেসমেন্টের পারপাস। অর্থাৎ আমি পেশেন্টকে তার বর্তমান সমস্যাটা জিজ্ঞেস করি, আমি শুধুমাত্র তাকে একটা ট্রিটমেন্ট দিয়ে দিলাম তা তো নয়, তার বর্তমান সমস্যাটা পূর্বের কোনো সমস্যার সাথে রিলেটেড কিনা, অর্থাৎ তার সিস্টেমেটিক্যালি যে তথ্যগুলো দিবে সেগুলো কালেক্ট করাটা হবে আমাদের অ্যাসেসমেন্টের একটি পারপাস। টু ফর্মুলেট অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং কেয়ার প্ল্যান, আর এই পেশেন্টের সমস্যার উপর বা ক্লায়েন্টের সমস্যার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা তাকে একটা নার্সিং কেয়ার প্ল্যান বা হচ্ছে তার সেবার ধরনটা কেমন হবে একটা পরিপূর্ণ একটা পরিকল্পনা করে থাকি। টু আইডেন্টিফাই অ্যান্ড ম্যানেজ ভ্যারাইটি অফ পেশেন্ট প্রবলেম, অর্থাৎ শুধু কারেন্ট প্রবলেম নয়, অ্যাকচুয়াল অ্যান্ড পটেনশিয়াল প্রবলেম। অ্যাকচুয়াল মানে হচ্ছে তার বর্তমান যে সমস্যা এবং অ্যান্ড পটেনশিয়াল, অর্থাৎ তার সম্ভাব্য আরও কোনো সমস্যা আছে কিনা বা এর থেকে কী হতে পারে। যেমন ধরুন পেশেন্টের বর্তমান সমস্যাটাকে আমরা আইডেন্টিফাই করলাম যে হচ্ছে তার ডেঙ্গু হচ্ছে, এখন যদি আমরা সেই ডেঙ্গুর একটা পরিপূর্ণ কেয়ার প্ল্যান না দিই বা ট্রিটমেন্ট না করি, দেখা যাবে সেটা আরও বেশি সিরিয়াস রূপে বা ভয়াবহ রূপ নিতে পারে, যেমন হ্যামোরেজিক ডেঙ্গু রূপে চলে যেতে পারে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি। তো পেশেন্টের বিভিন্ন ধরনের সমস্যা, অর্থাৎ বর্তমান সমস্যা এবং তার সাথে সম্ভাব্য সমস্যাগুলোকে আইডেন্টিফাই করাটাও হচ্ছে পারপাস। টু ইভালুয়েট ইফেক্টিভনেস অফ নার্সিং কেয়ার, আর আমি যে নার্সিং কেয়ার প্ল্যানটা তৈরি করলাম সেটা কতটুকু হচ্ছে ইফেক্টিভ হচ্ছে সেটাকে মূল্যায়ন করা। টু এনহ্যান্স দ্য নার্স পেশেন্ট রিলেশনশিপ, আর এই পেশেন্টের সাথে নার্সদের একটা কী হয়ে যাবে, এর মাধ্যমে একটা রিলেশনশিপ বা একটা সম্পর্ক তৈরি হয় কেয়ার প্ল্যানের মাধ্যমে, হিস্ট্রি নেওয়ার মাধ্যমে। তার সাথে আমার একটা গুড কমিউনিকেশন স্কিল বা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো হতে পারে।
টু মেক ক্লিনিক্যাল জাজমেন্ট। আর এর মাধ্যমে আমি তাকে ক্লিনিক্যালি কীভাবে হচ্ছে সেবা দিচ্ছি, ক্লিনিক্যালি আমার কতটুকু এটা ফ্রুটফুল ইফেক্টিভ হচ্ছে সেটাকে আমি জাজ করতে পারবো। এবার আসছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং হেলথ অ্যাসেসমেন্ট, অর্থাৎ কোন কোন কারণগুলো আমার এর জন্য বাধাপ্রাপ্ত হতে পারে। যেমন একটা পেশেন্টকে তথ্য নিতে গেলে অনেক সময় দেখা যায় পেশেন্টরা আমাদেরকে ঠিকভাবে হচ্ছে হিস্ট্রি দিতে চাচ্ছে না। কারণ কি হতে পারে যে আমরা যেই এনভায়রনমেন্ট বা সেটিংয়ে হচ্ছে আমরা পেশেন্টের থেকে তথ্য নিচ্ছি সেটা হচ্ছে তার কাছে ভালো লাগছে না বা কমফোর্ট ফিল করতেছে না, তার কাছে পরিবেশটা ইফেক্টিভ নয়, তার কাছে মনে হচ্ছে যে এই পরিবেশে তার তথ্য দেওয়াটা ক্ষতিকর হতে পারে, বা সে এক কথা বলতে গেলে কমফোর্ট ফিল করে না, বা হতে পারে তার বিহেভিয়ারের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। যেমন অনেক সময় দেখা যায় যে মহিলারা কিছু লজ্জা বা হচ্ছে কি তার পার্সোনাল কোনো হিস্ট্রি যদি আমরা জানতে চাই, দেখা যায় তার ক্ষেত্রে হচ্ছে একটা লজ্জা বা একটা ব্যারিয়ার হতে পারে, বা হচ্ছে তার বিহেভিয়ার ব্যারিয়ার হতে পারে। যেমন বয়স্ক মানুষ অনেক সময় হিস্ট্রি দিতে চায় না, একবার থেকে দুইবার প্রশ্ন করলে তারা অনেক বেশি মেজাজ খিটখিটি হয়ে যায়। তারপর দেখা যাবে যে কমিউনিকেশন স্কিল, অনেক সময় দেখা যায় যে পেশেন্টকে আমরা কমফোর্ট ফিল করাতে যদি না পারি, তা তার সাথে আমার একটা কমিউনিকেশন স্কিল, অর্থাৎ তার সাথে আমার কথা বলার যে ধরন, যোগাযোগের যে প্রক্রিয়াটা সেটা ঠিক নেই, সেটাও একটা বাধা হতে পারে। তারপর আদার্স অনেক সমস্যা থাকতে পারে। তারপর নার্সিং নলেজ অ্যান্ড স্কিল, অর্থাৎ নার্সদের নলেজের উপরও হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করছে। তাহলে এখানে ফ্যাক্টরসগুলো আমি কীভাবে আউটলাইন করেছি, প্রথম ফ্যাক্টর হিসেবে আমি আইডেন্টিফাই করেছি যেমন ফিজিক্যাল সেটিং। ফিজিক্যাল সেটিং বলতে হচ্ছে আমি পেশেন্টটাকে অর্থাৎ পেশেন্টকে আমি কোন পরিবেশে রাখছি, অর্থাৎ পেশেন্ট যখন হসপিটাল বা হচ্ছে যে কোনো অবস্থায় আমি যখন পেশেন্টের সম্পর্কে কোনো তথ্য নেই, অর্থাৎ সে তথ্য দিতে সেই পরিবেশে সে কমফোর্ট ফিল করতেছে কিনা, অর্থাৎ তার ওটা হচ্ছে এনভায়রনমেন্টটা তার জন্য হচ্ছে ইফেক্টিভ কিনা। তারপর হচ্ছে সেটাও একটা ফ্যাক্টর। ফিজিক্যাল সেটিং বলতে এখানে এটাকেই বোঝানো হয়েছে, অর্থাৎ তাকে আমি যেই পরিবেশে তার থেকে স্বাস্থ্যটা মূল্যায়ন করবো সেটা তার জন্য কমফোর্ট ফিল হচ্ছে কিনা। তারপর ক্লায়েন্টস পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার, অর্থাৎ যার থেকে তথ্য নিব আমি সেটা পেশেন্ট বা ক্লায়েন্ট, তার বিহেভিয়ারের উপর বা আচরণের উপর অনেক কিছু নির্ভর করছে, সে আসলে তথ্যটা দিতে চাচ্ছে কিনা। কমিউনিকেশন স্কিল, আমি তার সাথে ঠিকঠাকভাবে যোগাযোগ করতে পারছি কিনা। তারপর আদার্স অনেক সমস্যা থাকতে পারে। নার্সেস নলেজ অ্যান্ড স্কিল, আমার হেলথ অ্যাসেসমেন্ট অর্থাৎ আমার এই তথ্য নেওয়ার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা কেমন এবং হচ্ছে আমার জ্ঞানের পরিধিটা কেমন, এটার উপর অনেক কিছু নির্ভর করে। আর এই সমস্ত কারণ দেখা যেতে পারে যে কি আমাদের হেলথ অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটি বাধাপ্রাপ্ত করতে পারে। তারপরে আসছি হচ্ছে হেলথ অ্যাসেসমেন্টের কয়টি প্রসেস আছে। হেলথ অ্যাসেসমেন্টের মূলত দুইটি প্রসেস, একটি হচ্ছে হেলথ হিস্ট্রি, অর্থাৎ যে ধরনের তথ্যগুলো আমরা পেশেন্ট থেকে নেব সেটা হতে পারে পাস্ট হিস্ট্রি, প্রেজেন্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, তারপর হতে পারে তার মেনস্ট্রুয়াল হিস্ট্রি, তার ইমিউনাইজেশন হিস্ট্রি, অর্থাৎ তার থেকে তথ্য নেওয়াটা। এবং ফিজিক্যাল এক্সামিনেশনটা হচ্ছে পেশেন্টকে আমরা যেমন কোনো ধরনের ফিজিক্যালি যে ধরনের আমরা এক্সামিনগুলো করে থাকি, যেমন তার ব্লাড প্রেশার চেক করলাম বা টেম্পারেচার চেক করলাম, তাকে পেশেন্ট একটু কমপ্লেন করলো যে আমার পেটে ব্যথা করছে, বা আমি পেটে হাত দিয়ে জাস্ট এটা চেক করে নিলাম, এক্সামিন করে নিলাম। তো অর্থাৎ দুইটি প্রক্রিয়ার মাধ্যমে হেলথ অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। একটি হচ্ছে হেলথ হিস্ট্রি অর্থাৎ তথ্য নেওয়ার মাধ্যমে, আরেকটি সেকেন্ড স্টেপ হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ পেশেন্টকে এক্সামিন বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমি আমার হেলথ অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারি। হ্যাঁ, এতক্ষণ মনোযোগ দিয়ে আমার লেকচারটি শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ। আর পরবর্তী ক্লাসে আমি আরেকটি টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। সবাইকে ধন্যবাদ।